ভিলেন লাভার পর্ব ১। শহরের কোলাহল থেকে অনেক দূরে এক নিঝুম জঙ্গল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গাছের পাতায় বাতাসের শো শো শব্দ যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। জঙ্গলের ঠিক মাঝখানে এক বিশালদেহী লোক হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছে। লোকটা নারী পাচারের সাথে জড়িত, আজ সে জমের মুখোমুখি। তার সামনে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। পরনে দামি ওভারকোট, হাতে জ্বলন্ত চুরুট। অন্ধকারের মাঝেও তার ব্যক্তিত্ব থেকে এক অদ্ভুত আভিজাত্য আর আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আন্ডারওয়ার্ল্ডে তাকে সবাই চেনে রেক্স নামে। রেক্স ধীর পায়ে লোকটার দিকে ঘুরল। লোকটা ভয়ে তোতলাতে তোতলাতে বলল, রে রেক্স ভাই, আমাকে ছেড়ে দেন। আমি আর কোনোদিন মেয়েদের পাচার করব না। গিয়ে রেক্স কোনো কথা বলল না। তার চোখের চাহনি বরফশীতল। সে তার পাশে দাঁড়িয়ে থাকা মাস্ক পরা সহকারী ফক্স এর দিকে তাকাল। রেক্সের এক ইশারাতেই ফক্স পকেট থেকে একটা ধারালো ছোরা বের করল। রেক্স ঠান্ডা গলায় বলল, যারা নারী জাতিকে পণ্য ভাবে তাদের বেঁচে থাকার অধিকার নেই। এর কপালে এমন কিছু লিখে দাও যাতে সারা শহর কাল সকালে আমাদের মেসেজ পেয়ে যায়। ফক্স লোকটার কপালে গভীর করে খোদাই করে লিখে দিল, ট্রেড ও বিশ্বাসঘাতক। এরপর তাকে ওই জঙ্গলে রক্তাক্ত অবস্থায় ফেলে রেক্স আর ফক্স তাদের কালো কাচের গাড়িতে চড়ে নিঃশব্দে মিলিয়ে গেল। যাওয়ার আগে রেক্সের ঠোঁটে ফুটে উঠল এক পৈশাচিক অথচ রাজকীয় হাসি। সকাল আহমেদ ভিলা। ভোরের আলোয় ঝলমল করছে আলিশান আহমেদ ভিলা। ড্রয়িং রুমের বিশাল সোফায় বসে কফি খাচ্ছে নামকরা তরুণ শিল্পপতি ইশতিয়াক আহমেদ ইমন। সাদা শার্টের হাতা গোটানো, চোখে চশমা। গতরাতের সেই ভয়ঙ্কর রেক্স এর সাথে এই শান্ত ইমনের কোনো মিল নেই। সামনের বিশাল টিভি স্ক্রিনে ব্রেকিং নিউজ দেখাচ্ছে, জঙ্গলে পাওয়া গেল কুখ্যাত নারী পাচারকারীকে, কপালে লেখা বেইমান। নেপথ্যে কি সেই রহস্যময় ডন রেক্স? ইমন টিভির দিকে তাকিয়ে কফিতে শেষ চুমুক দিয়ে এক চিলতে বাঁকা হাসি হাসল। ঠিক তখনই হৈ হৈ করে রুমে ঢুকল তার 3 ভাই। আয়ান হাই তুলতে তুলতে বলল, ভাইয়া, খবরের কাগজটা দেখেছ? রেক্স নামের লোকটা তো দেখি দারুণ কাজ করছে। আমাদের বিজনেসেও যদি এমন একজন রেক্স থাকত, তবে কম্পিটিটরদের কপালেও বেইমান লিখে দিত। সে ইমনের দিকে তাকিয়ে চোখ টিপল। ইমন গম্ভীর মুখে বলল, আয়ান, সকাল সকাল ফালতু কথা কম বলে কাজে মন দাও। পেছন থেকে যমজ 2 ভাই রোহান আর সোহান দৌড়ে এল। ওরা একজন ডাক্তারি পড়ছে আর আরেকজন ক্যামেরা নিয়ে সব সময় ব্যস্ত থাকে। সোহান স্টেথোস্কোপ গলায় দিয়ে রোহানের হার্টবিট মাপার ভান করছে। রোহান চিৎকার করে বলল, ভাইয়া দেখো, এই সোহানটা পাগল হয়ে গেছে। বলছে আমার হার্টে নাকি কোনো আওয়াজ নেই, আমি নাকি রোবট। সোহান সিরিয়াস মুখে বলল, আরে ভাইয়া, রোহানের হার্টে তো শুধু বিরিয়ানির শব্দ শোনা যাচ্ছে। ওর ডাক্তার হওয়া আর হবে না, ও বড়জোর বিরিয়ানি বিশেষজ্ঞ হতে পারবে। আয়ান হো হো করে হেসে উঠল। ইমন তার এই ভাইগুলোর পাগলামি দেখে মাথা নাড়ল। এই 3 জনই তার পৃথিবী। বাইরের দুনিয়ার কাছে সে যতই ভয়ঙ্কর হোক না কেন, এই আহমেদ ভিলার 4 দেয়ালের ভেতরে সে কেবল একজন দায়িত্বশীল বড় ভাই। ইমন উঠে দাঁড়িয়ে বলল, রোহান, সোহান, তোমাদের আজ হসপিটালে যাওয়ার কথা না? যাও, রেডি হও। আর আয়ান, আমার সাথে অফিসে চলো। আহমেদ ভিলা ঢাকার আভিজাত্যের এক অনন্য প্রতীক। ডুপ্লেক্স এই বাড়িটির স্থাপত্যশৈলীতে ইতালিয়ান আভিজাত্য মিশে আছে। বাড়ির সদর দরজায় পা রাখলে মনে হয় কোনো রাজপ্রাসাদে প্রবেশ করা হয়েছে। বিশাল হলরুমের ঝাড়বাতি থেকে শুরু করে সোফা সেট, সবই সরাসরি ইতালি থেকে আনা। বাড়ির সামনে দিগন্তজোড়া ফুলের বাগান, যেখানে বিরল প্রজাতির বিদেশি ফুলের সুবাস ভেসে বেড়ায়। এই বিশাল সাম্রাজ্য সামলানোর জন্য 20 জন দক্ষ গৃহকর্মী সর্বদা নিয়োজিত। বাড়ির গ্যারেজে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 10টি কুচকুচে কালো রঙের দামি গাড়ি। ইশতিয়াক আহমেদ ইমন আজ তার প্রিয় বেন্টলি কন্টিনেন্টাল গেট গাড়িটি নিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইমনের পরনে নেভি ব্লু রঙের একটি কাস্টম মেড 3 পিস স্যুট। 6 ফুট উচ্চতার ইমনের শরীর যেন পাথর দিয়ে খোদাই করা, সুঠাম এবং সুগঠিত। তার চেহারায় আভিজাত্য আর গাম্ভীর্যের এক অদ্ভুত মিশ্রণ। সে যখন চশমাটা ঠিক করে, তখন তার কানে লতিতে থাকা ছোট্ট কালচে তিলটা দৃশ্যমান হয়, যা তার ব্যক্তিত্বে এক অদ্ভুত মায়াবী ছোঁয়া যোগ করে। পাশে দাঁড়িয়ে থাকা আহাদ আহমেদ আয়ান আজ কিছুটা সিরিয়াস। পরনে তারও ব্ল্যাক স্যুট। ইমনের মতো সেও বেশ আকর্ষণীয়, তবে তার চোখে সবসময় এক দুষ্টুমির ঝিলিক থাকে। ইমন ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আয়ান, লেট হচ্ছে, মুভ। আয়ান মাথা নেড়ে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসল।
ইঞ্জিন স্টার্ট হতেই যেন পুরো এলাকা কেঁপে উঠল। অন্যদিকে ঢাকার একটি স্বনামধন্য গার্লস হোস্টেলের এক ছোট কামরায় সকালের রোদের ঝিলিক এসে পড়েছে। বিছানায় অগোছালোভাবে শুয়েছিল শারীন সরকার সারা। ফোনের অ্যালার্ম বাজতেই চোখ কচলাতে কচলাতে ফোনটা হাতে নিল সে। ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ একটা খবরে তার চোখ আটকে গেল। গতরাতের সেই রেক্স এর বীরত্বগাথার খবর। সারার চোখে মুখে হঠাৎ এক চিলতে বিজলি খেলে গেল। সে বিছানা থেকে লাফ দিয়ে উঠে চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ! দেখেছিস? আবারও করেছে। সারার চিৎকার আর লাফালাফিতে তার বাল্যবন্ধু এবং রুমমেট আনিতা ধরফর করে উঠে বসল। আনিতা চোখ ডলতে ডলতে বলল, কি হয়েছে রে সারা? চিল্লাহচ্ছিস কেন? ঢাকা শহরে কি ভূমিকম্প শুরু হলো? সারা ফোনের স্ক্রিনটা আনিতার নাকের ডগায় ধরে উত্তেজিত গলায় বলল, দেখ জান, আমার ভিলেন আজ আবারও এক নরপিশাচকে শাস্তি দিয়েছে। বেইমান লিখে জঙ্গলে ফেলে এসেছে। ওহ গড, এই রেক্সটা এত কুল কেন? আমি তো ওর জাস্ট ফ্যান না, আমি ওর জন্য পাগল। আনিতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আসলেই একটা পাগল হয়ে গেছিস সারা। যে মাফিয়াকে সবাই ভয় পায় তাকে তুই পছন্দ করিস? লোকটা যে খুনি সেটা কি ভুলে গেছিস? সারা চুলে হাত বোলাতে বোলাতে একরোখা ভঙ্গিতে বলল, খুনি তো কি হয়েছে? ও তো খারাপ মানুষকে মারে। আমি ওকে কখনো দেখিনি ঠিকই, কিন্তু টিভিতে যখন ওর অস্পষ্ট ছবি বা ওর কাজের কথা শুনি আমার কেমন যেন রোমাঞ্চ লাগে। আমি তো ভিলেন লাভার, জানিসই তো। আনিতা বিরক্ত হয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, হবে হবে, ডাক্তার হতে এসেছিস, পড়াশোনা কর। এইসব মাফিয়া টাফিয়া মাথা থেকে বের কর। আমরা গ্রামের মেয়ে, ঢাকায় কষ্ট করে টিকে থাকতে হবে গি। সারা জানালার দিকে তাকিয়ে মনে মনে বলল, স্বপ্ন তো ডাক্তার হওয়ারই, কিন্তু এই ভিলেনের সাথে একবার দেখা হলে আমি নিজেকে সামলাতে পারব তো? আনিতা ওয়াশরুম থেকে বের হয়ে সারাকে দেখে বিরক্ত হল। তার হাতের তোয়ালিটা ছুঁড়ে মারো। আনিতার তোয়ালেটা যখন সারার মুখে এসে পড়ল, সারা যেন কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে এল। ফোনটা বুকে চেপে ধরে ও যেভাবে বসেছিল তাতে মনে হচ্ছিল ও কোনো দামি রত্ন খুঁজে পেয়েছে। আনিতা হাত নাড়িয়ে বলল, এই মেয়ে, তোর কোনো চিকিৎসা নেই? সকাল সকাল একটা অদৃশ্য মানুষের জন্য তুই পাগল হয়ে বসে আছিস? সারা মুখ থেকে তোয়ালেটা সরিয়ে ভেঙচি কাটল। তুই বুঝবি না রে আনিতা, এটাকে বলে আত্মার টান। বলেই ও আনিতাকে জড়িয়ে ধরল। দুই বান্ধবীর মধ্যে হাসাহাসি আর বালিশ ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। আনিতা সারার চুল টেনে দিতেই সারা ওকে সুরসুরি দিতে লাগল। এই ছোট ঘরটাই যেন ওদের এক টুকরো পৃথিবী। ঠিক তখনই সারার ফোনে বেজে উঠল বাপ্পির লেখা নামটা। সারা সাথে সাথে শান্ত হয়ে ফোনের স্ক্রিনে চুমু দিয়ে রিসিভ করল। আসসালামু আলাইকুম বাপ্পি। সারার কণ্ঠে এখন একরাশ মিষ্টতা। ওপাশ থেকে এক স্নিগ্ধ কণ্ঠস্বর ভেসে এল, ওয়ালাইকুম আসসালাম মা। আমার বুড়ি মাটা কি ঘুম থেকে উঠেছে, নাকি এখনো স্বপ্নের দুনিয়ায়? সারা হেসে বলল, তোমার বুড়ি মা এখন অনেক বড় হয়ে গেছে বাপ্পি, সে এখন ঢাকা শহরে ডাক্তার হতে এসেছে গু। সারার বাবা রফিক সর্দার একজন স্কুল মাস্টার। তিনি বললেন, যত বড়ই হও মা, আমার কাছে তুমি সেই ছোট সারা। সাবধানে থেকো, হোস্টেলের বাইরে গেলে আনিতাকে সাথে রেখো গু। এরপর তিনি আনিতার খোঁজ নিলেন। আনিতা ফোনটা হাতে নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল। আনিতার নিজের মা নেই, সৎ মায়ের সংসারে সে অবহেলিত ছিল। রফিক সর্দারই তাকে নিজের মেয়ের মতো স্নেহ দিয়ে বড় করেছেন এবং সারার সাথেই তাকে ঢাকায় পাঠিয়েছেন পড়াশোনার জন্য। রফিক সাহেব বললেন, মা আনিতা, তুমি কিন্তু আমার বড় মেয়ে। সারার চঞ্চলতা সামলানোর দায়িত্ব তোমার। মন দিয়ে পড়াশোনা করো, আমি আছি তোমাদের সাথে গি। বাবার সাথে কথা শেষ করে সারার মনটা শান্ত হয়ে গেল। ও আর আনিতা দ্রুত তৈরি হতে শুরু করল ভার্সিটির পথে। তারা দুজনেই ঢাকার ধানমন্ডিতে অবস্থিত একটি স্বনামধন্য মেডিকেল কলেজের এমবিবিএস মুভিস প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের আজকের ক্লাস শুরু হবে সকাল 9টায়। সারা আয়নার সামনে দাঁড়িয়ে তার অ্যাপ্রনটা ভাঁজ করে নিতে নিতে বলল, জানিস আনিতা, আজ কেমন যেন লাগছে। মনে হচ্ছে আজ স্পেশাল কিছু ঘটবে। আনিতা ব্যাগটা কাঁধে নিয়ে বলল, তোর স্পেশাল মানেই কোনো বিপদ। তাড়াতাড়ি চলো, অ্যানাটমি ক্লাস মিস করলে স্যার একদম কাঁচা খেয়ে ফেলবে গে। সারা দ্রুত একটা জিন্স আর ঢিলেঢালা টপস পরে তার লম্বা চুলে একটা পনিটেইল করল। মুখে কোনো সাজগোজ নেই, কেবল একরাশ প্রাণবন্ত হাসি আর চোখে একরোখা জেদ। হোস্টেলের গেট পেরিয়ে তারা যখন ধানমন্ডির ব্যস্ত রাস্তায় পা রাখল, তখন রোদটা বেশ কড়া হয়ে উঠেছে।
জ্যামে আটকে থাকা শত শত গাড়ির ভিড়ে সারা জানত না যে একটু পরেই তার সামনে দিয়ে সেই কালো বেন্টলি গাড়িটা যাবে, যার পেছনের সিটে বসে আছে তার স্বপ্নের সেই রেক্স। ধানমন্ডির ব্যস্ত রাস্তায় তখন তীব্র জ্যাম। সারা আর আনিতা দ্রুত পায়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। আনিতা বারবার বলছিল, সারা দৌড়াস না, জ্যামের ভেতর গাড়িগুলো হুটহাট টান দেয়। কিন্তু একরোখা সারা কার কথা শোনে? ঠিক তখনই সিগন্যাল ছেড়ে দিল। ইমনের কালো বেন্টলি গাড়িটি সবে গতি বাড়িয়েছে, অমনি সারা তড়িঘড়ি করে রাস্তার মাঝখানে চলে এল। আয়ান চিৎকার দিয়ে কষে ব্রেক কষল, কি চাচ? গাড়িটা সারার গায়ে লাগেনি, কিন্তু হুট করে ব্রেক ধরায় সারা টাল সামলাতে না পেরে ছিটকে রাস্তায় পড়ে গেল। তার হাতের তালুটা পিচঢালা রাস্তায় ঘষা খেয়ে ছিলে গেল। পেছনের সিটে ল্যাপটপে ফাইল দেখছিল ইমন। ঝটকা খেয়ে ল্যাপটপটা সিটের নিচে পড়ে গেল। ইমন ভ্রু কুচকে কপালে ভাঁজ ফেলে বিরক্ত গলায় বলল, হোয়াট হ্যাপেন্ড আয়ান? গাড়ি এভাবে থামালে কেন? আয়ান স্টিয়ারিংয়ে হাত রেখে বাইরে তাকিয়ে বলল, ভাইয়া, মনে হয় কেউ সামনে পড়ে গেছে গিউ। ইমন একটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকাল। তার হাতে সময় খুব কম। ওদিকে বাইরে তখন রণক্ষেত্র। সারা রাস্তায় বসে ব্যথায় কুঁকড়ে আছে। আনিতা দৌড়ে এসে ওকে ধরে তুল, সারা, অনেক লেগেছে? দেখি হাতটা। সারা ব্যথার চেয়েও বেশি রেগে গেছে। ও উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে সোজা গাড়ির জানালার কাছে গিয়ে ধুমধাম কিল মারতে শুরু করল। আয়ান গ্লাস নামাতেই সারা শুরু করল, এই যে মিস্টার, চোখ কি পকেটে রেখে গাড়ি চালান? নাকি লাইসেন্স ঘুষ দিয়ে কিনেছেন? আমার হাতটা যে ছিলে গেল তার দায় কে নেবে? আয়ান থতমত খেয়ে বলল, আরে মিস, আপনিই তো হুট করে সামনে চলে এলেন। আমাদের কোনো দোষ নেই। দোষ নেই মানে? চোর আবার মুখে বড় কথা বলে, সারা চিৎকার করছে। পেছন থেকে ইমনের গম্ভীর কণ্ঠ ভেসে এল, আয়ান, লেট হচ্ছে, মিটিয়ে ফেলো গু। সারা এবার আরও চটে গেল। ও পেছনের গ্লাসে টোকা দিয়ে বলল, এই যে ভেতরে বসে থাকা নবাবজাদা, বাইরে এসে কথা বলুন। ড্রাইভারকে দিয়ে ওকালতি করাবেন না। ইমন এবার সত্যি রেগে গেল। সে ধীরস্থিরভাবে গাড়ির দরজা খুলে বাইরে বের হয়ে এল। 6 ফুটের দীর্ঘদেহী ইমনের সামনে 20 বছরের চঞ্চল সারাকে একদম পিচ্চি দেখাচ্ছে। ইমনের সেই গম্ভীর চেহারা, চোখে দামি সানগ্লাস আর কানের লতিতে সেই তিল, সব মিলিয়ে এক অদ্ভুত ব্যক্তিত্ব। ইমন সারার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, কত টাকা লাগবে তোমার? হাত ছিলেছে তো? এই নাও। ইমন পকেট থেকে এক তারা 5 টাকার নোট বের করে সারার দিকে প্রায় ছুঁড়ে দেওয়ার ভঙ্গিতে ধরল। অপমানিত বোধ করে সারার মুখটা লাল হয়ে গেল। সে টাকার দিকে না তাকিয়ে ইমনের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, টাকা? আপনার কাছে কি সব কিছুর সমাধান টাকা? আপনাদের মতো বড়লোকদের অহংকার মাটিতে মিশিয়ে দেওয়া উচিত। মাফ চান? ইমন একটা বাঁকা হাসি দিল। মাফ? ইশতিয়াক আহমেদ ইমন কারো কাছে মাফ চায় না। টাকাটা নাও আর রাস্তা পরিষ্কার করো। সারা এক পা এগিয়ে গিয়ে বলল, আমিও শারীন সরকার সারা, কারো দয়া বা অপমান সহ্য করি না। আপনার এই নোংরা টাকা আপনার কাছেই রাখুন। আর শুনুন, আপনার চেহারাটা সুন্দর হতে পারে, কিন্তু আপনার মনটা একদম পচা ড্রেন। পাশে দাঁড়িয়ে আয়ান তো হেসেই অস্থির। ভাইয়া, তোমার মনকে ড্রেন বলল? একে তো মেডেল দেওয়া উচিত। ইমন আগুনের মতো দৃষ্টিতে আয়ানের দিকে তাকাতেই আয়ান চুপ হয়ে গেল। ইমন আবার সারার দিকে ঝুঁকে এসে নিচু স্বরে বলল, খুব সাহস তোমার, আমার সামনে দাঁড়িয়ে আমাকেই অপমান করছো? সারা এক চুলও নড়ল না। সাহস আমার বংশগত। আপনি বড়লোক হতে পারেন, কিন্তু মানুষ হিসেবে জিরো। আনিতা সারাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলল, সারা, বাদ দে, আমাদের ক্লাস আছে, চল চলে যাই। সারার আগে ফুঁসতে ফুঁসতে যাওয়ার সময় ইমনের গাড়ির গায়ে একটা লাথি মেরে বলল, তোর ওই কালো গাড়িটা দেখতেও তোর মনের মতোই বিশ্রী। ইমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আজ পর্যন্ত কেউ তার চোখের দিকে তাকিয়ে এভাবে কথা বলার সাহস পায়নি। সে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে সারার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার ভেতরে এক অদ্ভুত কৌতূহল কাজ করছে। আয়ান পাশ থেকে ফিসফিস করে বলল, ভাইয়া, মেয়েটা কিন্তু কিউট ছিল না? একদম আপনার অপোজিট। ইমন গাড়িতে উঠতে উঠতে শুধু বলল, অসভ্য একটা মেয়ে কি, কিন্তু তার মনের কোনো এক কোণায় সারার ওই জেদি চোখ দুটো গেঁথে গেল। সে জানল না, এই মেয়েটাই রাতে তার ছবি বুকে নিয়ে ঘুমানো সেই ভিলেন লাভার। চলবে।